গাড়ি আমরা শুরু এদিকে করবো না এদিক দিয়ে করবো? এইদিকে করবো, তাহলে গাড়িটা ঘুরিয়ে নিতে হবে। মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি শুনলে বলবো না, কোথা থেকে এসেছিল, মানে মনোরাজে এসেছিলেন। এরপর উনি গুরুদেবের সাথে গিয়েছিলেন বৃন্দাবনে অনেক দিন অতিবাহিত করার পর বৃন্দাবনে ঘাটে বিষ্ণুপুরকে তৈরি করলেন। এই জন্য বিষ্ণুপুরকে বলা হয় বিষ্ণু বৃন্দাবন। বৃন্দাবনে যা যা আছে বিষ্ণুপুরও শেষগুলো আছে। এটা হচ্ছে রাস পূর্ণিমার সময় অন্যান্য যে মন্দির থেকে বিগ্রহগুলোকে এনে এখানে পাঁচ দিন রাজকীয়ভাবে রাস উৎসব পালন করা হয়। এটা বলছে রাস মঞ্চ, ইউনিক আর্কিটেকচার। আর এটা কোনো মন্দির বলছে না, বা মঞ্চ বলা হয় বা প্যাভিলিয়ন বলা হয়, বুঝেছেন? সাইড করে এটাকে মানে সাইড করে এটা চুনসুরকিতে ইয়ে আসা হয়েছে, বুঝলেন? মানে এই পাথরের দুটো স্তর আছে, দুটো মানে ইয়া আছে, মানে একটা হচ্ছে মুসুরি পাথর আর একটা হচ্ছে মানে মানে দেখা বলা হচ্ছে আরও মুখ পাথর, দু রকম পাথর। বাড়ির দেওয়ালও করি, বাড়িও বানানো। এটা একটা কথা বলছি শোনো। হ্যাঁ, আমরা এখন এসেছি বিষ্ণুপুর রাসমঞ্চে। বিষ্ণুপুর রাসমঞ্চে আমরা গাইড নিয়ে পুরো মঞ্চটা ভ্রমণ করছি, পরিদর্শন করছি। এই দেখুন, এটা করিডোরগুলো দেখুন, এটা করে প্রবেশদ্বার আছে, চারদিকে 10টি করে প্রবেশদ্বার, ভিতরে আছে 9টি করে প্রবেশদ্বার, তারপরে আছে 6টি করে প্রবেশদ্বার, তারপর 3টি করে প্রবেশদ্বার, সর্বমোট 108টি দরজা। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকটা আসুন। এই দেখুন এক পোস্ত, আমরা এই দেখুন এক পোস্ত বারান্দা। হ্যাঁ, ও আচ্ছা, এই যে এক পোস্ত, দু পোস্ত বারান্দা। হ্যাঁ বুঝলেন? এই একটা দেখুন 3 পোস্ত বারান্দা। ও 3 বিন্দু, এটা বলতে গর্ভগৃহ বলা হয় মা। এটা হচ্ছে গর্ভগৃহ বলছি, গর্ভগৃহ মানে এটা বলছি কি জন্যে, রাস উৎসবটা যখন শেষ হয়েছিল না, মহামূল্যবান মূর্তিগুলো এখানে রাখা হতো। একদিনে কিন্তু যে সকল মন্দির থেকে বিগ্রহগুলোকে আনা হতো, সেই মন্দির থেকে এরকম ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তিন পোস্ত পিলারগুলো এটা দেখার জন্য শুধু রেখেছে, এসব খিলানে জয়েন করা। প্রচুর ইট আছে, প্রচুর ইট। এগুলোকে বলছে এই দেখুন, হ্যাঁ মানে এগুলো মিডিলে রক আছে। এই দেখুন, এটা মিডিলে রক আছে। হ্যাঁ, এটা কোনো রড সিমেন্ট নেই তো, এটা এইভাবে গার্নি করে, হ্যাঁ এইভাবে গার্নি করে 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 উপরে লক সিস্টেম। ধরে থাকলে একটুখানি 2 মিনিট 1 মিনিট রেখে কেটে দাও। এটা টেরাকোটা বলছি। এই দেখুন টেরাকোটা ড্যান্সিং। হ্যাঁ, টেরাকোটা মানে জানেন? মাটি দিয়ে পোড়ানো না বাবা, এটা টেরাকোটা অর্থ হচ্ছে আর্ট অর ক্লে। আচ্ছা আচ্ছা, आर्ट ऑन क्ले, कोटा मीन्स डाई कोटिंग और अपर गार्मेंट ऑफ मैन, एक्चुअली बेक क्ले हुआ, बेक क्ले মানে এগুলাকে তখনকার দিনে কাঠের ডাই ছিল, বা কাঠের ডাইতে মাটিটাকে পাস করে কাঠের ডাইতে টেকনিক করেছে, টেকনিক করা খুব সুন্দর করে নাচটা সুন্দর করে এঁকে, মানে কাঁচাতে আগে সুন্দর করে এঁকে নিয়েছে, দিয়ে সানলাইটে শুকিয়ে টেকনিক কাঠ করানো। তখন তোমার কয়লা থাকে, কয়লা টেকনিক কাঠ মানে গঙ্গা। এইটার বয়স হয়ে গেল প্রায় 425 বছর। এই করেছিল কে? রাজা বীর হাম্বিরের সময় এটাকে বানানো হয়েছিল। রাজা বীর হাম্বির বৈষ্ণব ধর্মের দীক্ষা নেওয়ার পর এই সৌধটি তৈরি করেছিলেন, যে নাম দিলেন রাস মঞ্চ। বিষ্ণুপুরে তৎকালীন অসংখ্য মন্দির ছিল, সেই অসংখ্য মন্দির থেকে রাধাকৃষ্ণ মূর্তিগুলোকে এনে এখানে 5 দিন রাজকীয়ভাবে রাস উৎসব পালন করা হতো।
রাজা বীরহাম্বি 1600 থেকে এই রাস উৎসবটা চালু করেছিলেন 1932 সাল পর্যন্ত। তারপরে এখন এটা আন্তর্জাতিক সার্ব ইন্ডিয়া 1958 সাল থেকে এটা টেক আপ করেছে। এটা টুরিস্ট আকর্ষণের জন্য এটাকে লিপিবদ্ধ করা হয়েছে। আর এটা হচ্ছে ন্যাশনাল হেরিটেজ ডিক্লেয়ার করেছে। 3টে মন্দির ন্যাশনাল হেরিটেজ, তার মধ্যে রাসমঞ্চ, শ্যামরাই, জোড়বাংলা। এটা হচ্ছে ইউনিক আর্কিটেকচার। প্রাচীন ভারতের যত মন্দির আছে সেই মন্দিরগুলোর বেশিরভাগ পাথরের কাজ করা। একমাত্র বিষ্ণুপুরে টেরাকোটার কাজ সর্বত্র পরিলক্ষিত হয়। সেই জন্য এই বিষ্ণুপুরকে বলা হয় টেরাকোটার শহর। বিষ্ণুপুর সম্বন্ধে বলতে গেলে এর বৈশিষ্ট্য হল বালুচরী শাড়ি। বালুচরী শাড়ি হচ্ছে জগৎ বিখ্যাত। মানে ছিল, এটা বলছে স্টাকো বলা হয়। স্টাকো, হ্যাঁ, এটা পঙ্কের কনস্তা, পঙ্ক। হ্যাঁ, পঙ্ক মানে হচ্ছে সমুদ্র থেকে শাঁখ এনে সেটাকে ডাস্ট করতো, ডাস্ট করে সেটাকে শীতে মারতো। চুন ছিল না তো, না, ওই তো বলছি সমুদ্র শাঁখ, সমুদ্র পঙ্ক। এগুলো নতুন কাজ, এগুলো নতুন কাজ, বুঝলেন? এটা নিউ জব। চলুন, এগুলো আবার নতুন করে বানিয়েছে। হ্যাঁ, নতুন ভেঙে গেছিল তো। ভেঙে গেছিল। এই দেখুন, এই দিকটা আসুন, তাহলে সুন্দর আছে এই দিকটা। এইটা হচ্ছে গুমখানা ঘর। এখানে আগেকার দিনে অপরাধীকে গুম করতেই আছে। আমি জানতাম একই অ্যাডজাসেন্টের মধ্যে, একই ঘেরার জায়গার মধ্যে চলেছে শ্যামরাই মন্দির। ছায়ের দিকে নেই, ওদিকে যাবে। শ্যামরাই মন্দির। আপনারা এখন টেম্পেল, এই মন্দিরটির দুটো নাম। একটির নাম আছে শ্যামরায়, শ্যাম মিন্স শ্রীকৃষ্ণ আর রায় মিন্স রাধা। তার নামে মন্দিরটির নামকরণ করা হয়েছে। কিন্তু মন্দিরটির আরেক নামে ডাকা হয় পঞ্চরত্ন বা পঞ্চশিখর বা পঞ্চচূড়া। মন্দিরটির প্রতিষ্ঠার কাল হচ্ছে 1643 সাল। বীরহাম্বির পুত্র রঘুনাথ সিং এটি তৈরি করেছিলেন। 5টি রত্ন বা 5টি শিখর, এটা দেখুন 3টে ধর্মের সমন্বয়ে তৈরি করা হয়েছে। 3টে ধর্ম, রাসমঞ্চ দেখলাম 3টে ধর্ম, এটা দেখুন 3টে ধর্ম। আলুবিষ্ট বাংলা চারা, অত্যাধিক জল কিন্তু জমা হয় না, জল কিন্তু মানে এটা তাড়াতাড়ি পড়ে যাবে, সেই জন্য হচ্ছে বাংলার প্রভাব দেওয়া আছে। চারদিকে 4টে চূড়ো হচ্ছে উড়িষ্যার দেউল টাইপের। লক্ষ্য করুন, এগুলো জয়েন্ট টেম্পেল বলা হয়। পেছনেগুলো হচ্ছে বৌদ্ধ স্টাইলের। আর মিডিলে দেখুন অক্টাকোণ বিশিষ্ট ইসলামিক বা মোগল স্থাপত্য। অক্টাকোণ মানে বলে দাও। আটকোণ, হ্যাঁ, অক্টাকোণ মানে আটকোণ বিশিষ্ট মোগল বা ইসলামিক স্থাপত্য। ওইটি এখন আপনারা একটি জিনিস কিন্তু বলবেন যে বিষ্ণুপুরের মন্দিরগুলো মুঘল স্থাপত্যে বানানো কেন হয়েছে, অনেকে বলে। আমরা প্রথমত বলে দিচ্ছি কি, রাজা বীরহাম্বিরের সাথে আকবরের একটা বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বটাকে বজায় রাখার জন্যে ওদের মানে সিম্বলটাকে রেখে হয়েছে, বুঝলেন? এরা কোনোদিন খাজনা কিন্তু মোগলদেরকে দিতে হতো না, ওই সিম্বলটা রাখতে হবে। বুঝেছেন? বন্ধুত্ব হিসাবে ওদের খাজনা কোনোদিন দিতে হতো না। তখনকার দিনে খাজনা ছিল 1,07,000 মুদ্রা। আচ্ছা, এখন কিন্তু বর্তমানে মন্দিরে বিগ্রহ নেই। এখন কি দেখবেন, টেরাকোটা কাজ আছে, রামায়ণ, মহাভারত, সামাজিক দৃশ্য, শিকার দৃশ্য। আর এইগুলো দেখুন, ওই যে বিষ্ণুপুরের বালতির শাড়ি, তার ডিজাইন এইগুলো প্রিন্ট, শাড়ির প্রিন্ট। আর এটা জাবরির কাজ। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন না, পার্সিয়ান স্টাইলে বানানো, এই যে জালির কাজগুলো, এই যেগুলো, এই দেখুন পিলারের মতো, এটা পার্সিয়ান স্টাইলে বানানো।
500 থেকে স্টাইল এসেছে। বলুন। এটি হচ্ছে এই মন্দিরের সবচেয়ে হচ্ছে ফেমাস টেরাকোটা হচ্ছে রাসমণ্ডল। এটি 25খানা প্লেটকে সাজিয়ে 5 ভাগে ভাগ করে একটি বড় স্টাইল দিয়ে বানানো হয়েছে। মাঝে দেখুন শ্রীকৃষ্ণ আছে, রাধা আছে, ললিতা আছে, আর রাধার গোপিনীরা, হ্যাঁ, নাচের মাধ্যমে, হ্যাঁ, নিত্যরত অবস্থায়। তো অবস্থাতে এরা মানে রাস উৎসব পালন করছেন। আর এই মন্দিরের ফ্রন্ট সাইড হচ্ছে দক্ষিণ দিক। হ্যাঁ আর প্রতিটি মন্দির দেখবেন দুটো করে দরজা, একটা হচ্ছে পূর্বমুখী হচ্ছে পার্শ্ব দরজা, হ্যাঁ বাম মন্দির প্রবেশদ্বার, আর দক্ষিণ দিকটা হচ্ছে এমনি সাধারণের জন্যে মানে প্রবেশদ্বার। দক্ষিণ দিকে ঠাকুরের মূর্তি থাকবে, মুখ থাকবে, হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য দক্ষিণ দিক। আর প্রতিটি মন্দির দেখুন ত্রিখিলান বিশিষ্ট। 3টে খিলান। ত্রিখিলান মানে কি জানেন? বলছি শুনুন। 3টি সংখ্যা হচ্ছে সবচেয়ে শুভ। 3 সংখ্যা সবচেয়ে শুভ কেন বলছি? ভগবান শিবের দেখবেন 3টি নয়ন, হ্যাঁ 3 নচন বলা হয়। আচ্ছা, বেলপাতার দেখবেন 3টি পাতা আছে। আর একটা জানেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন। ত্রিশূলে 3টে। ওভেন করি উনান, মানে উনান দেখেছেন? 3টে দেখবেন। আমরা লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করুন, আমি পড়ে দিচ্ছি, এটা আমাদের সমস্ত মুখস্থ আছে। লেখা আছে দেখুন, শ্রী রাধিকা কৃষ্ণমুদে শকে অব্দি বেদাঙ্ক যুক্তে নবরত্ন রত্ন শ্রী বীরহাম্বী নরেশ সিনু দদ নিপথি রঘুনাথ সিং মল্লসকে 949 আছে না? 949টা হচ্ছে কি জানেন তো? মল্লাব্দ। এদের প্রথম থাকা ছিল 694। বাবা দেখুন, 694-এর সাথে 949 অ্যাড করুন, 60-40। 694। হ্যাঁ, 949 থাকে 694। আচ্ছা 694 অ্যাড করুন, 949-এর সাথে 694 অ্যাড করলেই দেখুন। ও ডাইসে। হ্যাঁ, নাহলে এসব জিনিস আসবে না, নাহলে এসব জিনিস কোনোদিনও আসবে না। আর কিছু কিছু হাতেরও কাজ আছে, হ্যাঁ, কতগুলো হাতিকে দেখুন উড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখুন লক্ষ্য করুন, বুঝেছেন? 10টা না 12টা হাতিকে যখন নিয়ে যাচ্ছে, কি ক্ষমতা দেখুন তখনকার দিনে। হ্যাঁ, আমরা যখন অস্ট্রিচ বার্ড পাই না, এই অস্ট্রিচ বার্ড বলছি কি, যেটা বলছে এই যে বড় গুহাতে থাকতো ডাইনোসর, পরীক্ষা, বুঝলেন? হ্যাঁ সীতার অগ্নি পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানেরা পাথরগুলোকে নিয়ে গেলে অক্লান্ত পরিশ্রম করে দেখুন সেতু বানছে। তারই রামায়ণের মহাভারতটাকে দেখুন, রামায়ণটাকে এখানে শিল্পীরা তুলে ধরেছে। আবার এখানে দেখুন একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এটা সমুদ্রতে দেখুন একটা যুদ্ধ হচ্ছে, রাবণের সাথে বালির যুদ্ধ। আচ্ছা। হ্যাঁ, রাবণের সাথে বালির যুদ্ধ প্রায় 7 বারই যুদ্ধ হয়। 7 বারই কিন্তু রাবণ কিন্তু পরাজিত হয়ে যায়, বালির সাথে পেরে উঠতে পারেনি। কেন? বালি ছিলেন বরপ্রাপ্ত, ইন্দ্রের বরপ্রাপ্ত ছিলেন। ইন্দ্র বলেছিলেন যে তুমি যার সাথে যুদ্ধ করবে, হ্যাঁ, যুদ্ধ হচ্ছে। আর এইগুলোকে বলছে শ্রীকৃষ্ণের মধ্যে দেখুন, এটা বলা হচ্ছে বজলীলা বলা হয়, বজলীলা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে গোপিনীকে নিয়ে যে মানে লীলা করেছেন না, বজবাসীকে নিয়ে ওরা নষ্ট হয়ে গেছিলো। ওরা নষ্ট হয়ে যাওয়ার পর ডিপার্টমেন্ট এখন প্লেন করে দিয়েছে। চলুন এরপর নেক্সট মন্দির যাবো, দোল বাংলা। গল্পটা বলছি, শুরু করতে হচ্ছে হ্যাঁ গুমঘর। এটা হচ্ছে তখনকার দিনে যারা অপরাধমূলক কাজ করতো তাদেরকে ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এবং নিচে সেখানে পচেই মরতো। তলায় পেরেক বা ওই জাতীয় কাঁটা জাতীয় রাখা থাকতো, তাতে বিষক্রিয়ায় মারা যেত। এখন আমরা চলেছি জোড়া মন্দির। ভয় আছে, জানা ঠিক আমরা ছাড়
আমাদের ওই দিক দিয়ে হচ্ছে রাস্তা। তো আগে আমরা এদিকে চলে এসেছি এদিকে। আপনারা কিন্তু মন্দিরের প্রবেশ পথে যে ঢুকছেন এটা বলা হয় নহবত গেট। নহবত বসছে দেখুন, এটা আরবিয়ান স্টাইলে বানানো, লক্ষ্য করুন, ঠিক আরবিয়ান স্টাইলে বানানো। এইগুলো দেখুন, এগুলো আরব দেশে গেলে এই সকল জিনিসগুলো পাবেন, বুঝলেন। আর এই যে এগুলো দেখুন পিকক বা ময়ূর, এগুলো ময়ূরকে সৌন্দর্য পাখি, সেই জন্যে ময়ূরকে এখানে রাখা হয়েছে। ময়ূর হচ্ছে আর এখানে হচ্ছে নহবত বস্তু রাজাদের আমলে। এখানে রাজা রানী যখন এখানে প্রবেশ করতো, রাজাদের আমন্ত্রণ জানার জন্য থানায় বাদ্যযন্ত্র ধূম ঢল থানায় এসব বাদ্যযন্ত্র বাজানো হতো, বুঝতে পারছেন? ধরুন এরপর যে মন্দিরটি আমরা যে দেখবেন, এই মন্দিরের নাম হচ্ছে রাধাস্থান মন্দির। টিকিটটা দেখাও। 1758-তে এই মন্দিরটি এখানে টিকিট বানানো, 1758-তে বানানো। চৈতন্য সিং এই মন্দিরটি তৈরি করেছিলেন, বুঝতে পেরেছেন? চৈতন্য সিং। ঠিক আছে। কিছু ক্ষতি হলো ল্যাটারা স্টোন বা মাগড়া পাতকে কেটে কেটে বানানো হয়েছে। দক্ষিণ দিকে লক্ষ্য করুন, এটা বলছে নাটমঞ্চ। তখনকার দিনে ধর্মীয় অনুষ্ঠানগুলো, নাচ গান বা হরিনাম সংকীর্তন হতো, এখন সেটা এখন হয়নি। আর পূর্ব দিকে আছে রন্ধনঘর বা ভোগকক্ষ আছে, সেটাও দেখাবো। হ্যাঁ, তুলসী মঞ্চটি ঠিক দেখুন উড়িষ্যার যে দেউল আছে না, উড়িষ্যার দেউল টাইপের বানানো তুলসী মঞ্চটা। প্রদীপ জ্বালালে হাওয়া কম লাগবে, প্রদীপ জ্বলবে, সেটা এরকম করে বানানো। ধুলোবালি নেই তো, পলিউশন নেই। অনন্ত বিষ্ণু ভগবান বিষ্ণু যখন অনন্ততে অনন্ত পূজা করা আছে, বলুন না আবার। লক্ষ্মী যখন প্রদর্শন করছে, এই মন্দিরের সবচেয়ে ভালো কাজ যখন হলো অনন্ত বিষ্ণু বা অনন্ত সজ্জাকে দেখানো হয়েছে। লক্ষ্মী যখন প্রদর্শন করছে, এটা পাথরকে কেটে কেটে, হ্যাঁ, পিস পিস করে পাথরকে কেটে কেটে এটাকে একভাবে ইয়া করে তারপরে পঙ্কের পরশটা দেওয়া আছে। ওইরকম ব্রহ্মা বিষ্ণু মহেশকে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা ক্ষীরোদ সাগর দেখা মনে হচ্ছে। আর উপরে যখন বিভিন্ন দেবদেবীর ছবি আছে, যেমন নারদের ছবি আছে, ব্রহ্মার ছবি আছে, ওখানে দেখুন গণেশ, কার্তিক, হ্যাঁ, এগুলো দেখে ওখানে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশেরও যখন ছবিগুলো দেওয়া আছে। এটা বিষ্ণু মন্দির তো, নাম হচ্ছে রাধাশ্যাম। হ্যাঁ, এটা 1758 পলাশীর যুদ্ধের 1 বছর পর এটি বানানো হয়েছে। এই দেখুন এখানে যখন রাধে গোবিন্দ গোবিন্দ নামটা দেওয়া আছে, কি লেখা আছে আমি পড়তে পারছি না। রাধা গোবিন্দ দেওয়া আছে দেখুন নাম। তখন তার মানে বাংলা লেখা ছিল তার কিছু, না? রাধে গোবিন্দ, বাংলা লেখা বলতে কি, রাধে গোবিন্দ, রাধে বাংলা লেখা তো কিছুটা বলা আলাদা আছে। টান ছিল। লেখা কিছুটা বোঝা যাচ্ছে। এখান থেকে একবার পুরোটা নিয়ে নেন। শাঁখের গুঁড়োর কাজ। হ্যাঁ, অঙ্কের পরশটা, এটা বলছে ইংরেজিতে বলছে স্টাকো বলা হয়, স্টাকো। এত সুন্দর ফটোয় দারুণ উঠছে, ফটোয় দারুণ উঠছে। মৎস্য, নারায়ণ, কুর্ম, বরাহ, বড়াও আছে, এই দশ দেখুন অবতার। রামচন্দ্র আছে, ওই দেখুন এখানে আছে, নৃসিংহ, হ্যাঁ, এখানে দেখুন আছে আমাদের হচ্ছে জগন্নাথ। জগন্নাথ, বলরাম। এইটাকে যে কোনো একটাকে ভালো করে আমরা দেখি, কোনটাকে ভালো করে বোঝা যাচ্ছে বলুন তো? এই যে এটি রামচন্দ্র। রামচন্দ্র, এটাই রামচন্দ্র ভালো করে বোঝা যাচ্ছে। নষ্ট হয়ে গেছে তো। আর এইটা হচ্ছে জগন্নাথ, জগন্নাথ। 2 ভাই, বোন নেই। আর ওইটা না, সম্ভব, বোন আছে, বোন আছে। ও বোন আছে, বোন আছে, ওইটা বসে আছে। হ্যাঁ, বোন মাঝখানে আছে। আর এইটা রাধা কৃষ্ণ না, দেখে না, বোঝা না, যাচ্ছে। না, 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 না। তাহলে ওই তো এটা- বাঁশি বাজাচ্ছে। না, 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 নারায়ণ। না, 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 না। তাহলে? এটা আমি বলেছি, এটা আপনারা কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ এটা দেখুন নারায়ণের কিন্তু কুমণ্ডল থাকে না বাবা। হ্যাঁ,
নারায়ণের কিন্তু কুমন্ডল থাকে না। কুমন্ডল না, এটা হচ্ছে ষড়ভুজ বলা হয়। ও ষড়ভুজ, ছটা হাত। হ্যাঁ, ষড়ভুজ, ছটা হাত। এটা কি জানেন, দেখো রামচন্দ্র, পুরীতে দেখেছি আছে। রামচন্দ্র রূপ, কৃষ্ণের রূপ। হ্যাঁ হ্যাঁ। রামচন্দ্র, এটা হচ্ছে দেখা মনে হচ্ছে নববোধ বলছে না, ও নহবত। এটা টালি ইটের গালনি, টালি পাতলা পাতলা যে টালি ইট আছে না, হ্যাঁ। টালি ইটের গালনি করা হয়। আচ্ছা এই সিঁড়ি হ্যাঁ। উপরে ওঠা। মন্দিরটার নাম আরেকবার বলে দাও তো। মন্দিরটার নাম হচ্ছে রাধাশ্যাম মন্দির, রাধাশ্যাম। এই মন্দিরটি মল্লরাজের শেষ মন্দির। এই মন্দিরটির পর আর কোনো মন্দির মল্লরাজারা তৈরি করেনি। হ্যাঁ। এই মন্দিরটি পাথরের মন্দির। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিং নামে রাজা এটিকে তৈরি করেছিলেন। এটি 11 রত্ন বিশিষ্ট মন্দির বলছে। বাংলার ঢালু চালের উপর 11 রত্ন বিশিষ্ট বা বহু কল বিশিষ্ট এই মন্দিরটি এখন বর্তমানে। রাধাশ্যাম মন্দির হলো বিষ্ণুপুর শহরের এক কৃষ্ণ মন্দির। এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা অর্চনা করা হয়। শ্যামের সহিত রাধাকেও পুজো করা হয়। মন্দির প্রতিষ্ঠা হয় 1758 সালে। প্রতিষ্ঠা করেন মল্লভূমের রাজা চৈতন্য সিংহ। মন্দির বলে পরিচিত। জোড়া মন্দির। এই মন্দিরটির দুটো নাম আছে। হ্যাঁ। রাজার নাম হচ্ছে ক্যাষ্ট রায় মন্দির। ক্যাষ্ট মানে শ্রীকৃষ্ণ, রায় মানে রাধা, কিন্তু লোকাল নামে এটা ডাকা হয় জোড় বাংলা। জোড় বাংলা নামে মন্দিরটি পরিচিত। মন্দিরটি কেন জোড় বাংলা নাম করা হয়েছে, দুটো কুড়ো ঘরকে যখন দুটো কুড়ো ঘরকে একসাথে জয়েন করে বলে যখন চারচালা। হ্যাঁ। মন্দিরটির প্রতিষ্ঠা কাল হচ্ছে 1655 খ্রিস্টাব্দে বীরহাম্বীরের পুত্র রঘুনাথ সিং এটিও তৈরি করেছিলেন। এটিও বেস্ট এক্সাম্পল টাইগার টেম্পল। এটার মধ্যে রামায়ণ মহাভারতের টাইলসগুলো দেখুন খুব বড় বড়। ওই দেখুন শিকার করছে, দেখুন দেখতে পাচ্ছেন শিকারের দৃশ্য। এদিকটা আসুন, এখানে দেখুন রণতরী পর্তুগিজ নাবিকরা যখন ভারতবর্ষ যখন জলপথ যখন আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, রণতরী এই যে ডাঙ্গার মতন আছে না, ওগুলো একটা করে বন্দুক বলা হয়। জোড় মন্দিরের গায়ের চিত্র। এটা জোড় মন্দির নয়, জোড় বাংলা। জোড় বাংলা গায়ের চিত্রতে রণতরী চিত্রটাকে দেখানো হয়েছে। শিল্পীরা কত সুন্দর দেখুন, নিপুণ হাতের কাজ করে এখানে চিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে। তার উপর যখন মা দুর্গারই অনেক রূপ আছে, মানে নবদুর্গা বলা হয়, ব্রাহ্মণী, বৈতরণী, এরকম করে সমস্ত নাম দেওয়া আছে। শিবানী, চন্দ্রাণী, ইন্দ্রাণী, বারাহী, এই সকল নামগুলোকে এখানে শিল্পীরা তুলে ধরেছে। পিতামহ ভীষ্মকে যখন জলপান করাচ্ছে, উপরে দেখুন ভীষ্ম যখন সরসজাতে যখন শুয়ে আছে, কিন্তু ওর পিপাসা পেয়েছিল, ওর পিপাসা মিটাচ্ছে অর্জুন। তার নিচে দেখুন যুদ্ধের সিন আছে, দেখুন রথে চেপে যুদ্ধের সিন আছে। দেখুন এখানে হচ্ছে বৈষ্ণব কালচার, মানে সব ধর্ম, মানে বুঝতে পেরেছেন, সমস্ত ধর্মগুলোকে এখানে ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে। ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ। তারপর দেখুন শিখণ্ডীকে রেখে অর্জুন দেখুন পিতামহ ভীষ্মকে দেখুন যুদ্ধতে পরাজিত করছে। ওখানে যুদ্ধ মেরে দিয়েছে, দেখুন উনি অস্ত্র ত্যাগ করে মহিরাবণকে বধ করছে। দেখুন মহিরাবণ একটা লেখা আছে, এটা প্রতিষ্ঠা লিপি, নাম দিয়ে আছে। দেখুন কোন রাজা তৈরি করেছে, লেখা আছে শ্রী রাধিকা কৃষ্ণ মুদে সুতাংশু রসাঙ্ক গৃহং সকে অব্দি শ্রী বীরহাম্বীর নরেশ সিন্ধু দদনু শ্রী রঘুনাথ সিং 961। এখানে 961 মল্লাব্দটাকে দেওয়া আছে। আচ্ছা।
চলো। শঙ্করচূড়টা কে জানেন? সুদামা নাকি? না, না না না, আমি শুনেছি। শঙ্করচূড় হলো সমস্ত হয়ে আছে। জোড় মন্দিরের গায়ের চিত্র আমরা এতক্ষণ দেখলাম। এই দেখুন, এখানে দেখুন কারেন্ট আজকে দমন করছেন। ওখানে দেখুন শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে, শ্রীকৃষ্ণ রাধা ললিতা এরা সমস্ত শ্রীকৃষ্ণের সানযাত্রা যখন দেওয়া আছে, শ্রীকৃষ্ণ রাসলীলা। আচ্ছা, আর একে জোর বাংলা মন্দির আমরা পূর্ব দুয়ারিতে এলাম। পূর্ব দুয়ারিতে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মটাকে এখানে দেখুন তুলে ধরেছে শিল্পীরা। এখানে বকাসুরকে বধ করছে। ছোটোবেলাকার শ্রীকৃষ্ণ বকাসুরকে বক রাক্ষসকে যখন মুখ চিরে যখন বধ করছে। আর এখানে দেখুন একটা জিনিস দেখা, 10 অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ আর কল্কি। বিষ্ণুর 10 অবতার। এখানে বিষ্ণুর 10 অবতার দেখুন, দেখুন মৎস্য, কুর্ম, বরাহ, মৎস্য আছে, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। হ্যাঁ, তার বাঁ দিকে আছে দেখুন নাড়া মাথা আছে। এটা হচ্ছে মলরাজ জি হাম্বির আনা হয়েছে এগুলোকে। আর উপর দেখুন কুম্ভকর্ণের সাথে রামের যুদ্ধ হচ্ছে। কুম্ভকর্ণের সাথে রামের যুদ্ধ হচ্ছে। তার নিচে দেখুন রাবণের সাথে রামের যুদ্ধ হচ্ছে। আগে ভাইয়ের সাথে, তারপর দাদার সাথে আচ্ছা। এনাকে যুদ্ধ হচ্ছে। এখানে বাবার সঙ্গে পাথরগুলোকে নিয়ে অত্যন্ত সমুদ্র বন্ধন করছে। এখানে দেখুন সোশ্যাল লাইফ, একটা মেয়েকে দেখুন চুল বেঁধে দিচ্ছে, চুল বেঁধে বেনিনি পাখি দিচ্ছে। এখন দেখুন রোমান্স, প্যার, ভালোবাসা। আর এখানে দেখুন মুঘল এম্পোরিয়াম। কোন রাজা দেখুন সিংহাসনে বসা আছে, তাকে দেখুন ফুলের তোড়া উপহার দিচ্ছে। দেখুন কী সুন্দর কাজ, দেখুন ঠিক আছে, ফুলের তোড়া উপহার দিচ্ছে। কি বললে আরেকবার বলো। আপনারা এখন চলে এসেছেন বৃহৎ দুর্গতোরণ বা পাথর দরজা নামে পরিচিত। সপ্তদশ শতাব্দীতে রঘুনাথ সিংয়ের ছেলে বীর সিং কর্তৃক নির্মাণ করেছিলেন। পাথরকে কেটে কেটে বানানো হয়েছে। তখনকার দিনে পরীক্ষা ছিল, পরীক্ষাতে চারদিকটা ঘেরা ছিল। শত্রুরা যাতে অবাধে প্রবেশ না করতে পারে। পরীক্ষা ডিঙিয়ে না আসতে পারতো, এখানে যুদ্ধটা আরম্ভ হয়ে যেত। এখানে অসংখ্য ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মানে ফুটো আছে। এখান থেকে তীর ধরো নিক্ষেপ করা হতো শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য। আর এইগুলো পরীক্ষা, হ্যাঁ এই তো পরীক্ষা দেখাবো পরীক্ষাটা। আর এইগুলো হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ড বলা হয়। এখানে সৈন্যরা থাকতো, এখানে থেকে দেখতো, বুঝলেন। উপর থেকে নিক্ষেপ করা হতো তীর ধরো, বন্দুক ও দেবো। এটা হচ্ছে সম্পূর্ণ পাথরের তৈরি। লেটার স্টোন বা মার্কা পাথরকে কেটে কেটে বানানো হয়েছে। পরীক্ষা আগে ছিল, মানে বর্তমানে এটা মজে গেছে। সুরক্ষিত রাখার জন্যে মানে বাইরের লোকেরা বা বাইরের শত্রুরা না রাজাকে অ্যাটাক করতে পারতো, সেভাবে এরা বন্দোবস্ত করেছিলেন। পরীক্ষার যে ঘেরা ছিল। এটা হচ্ছে সেকেন্ড গেট, ওটা ফার্স্ট গেট। ওই দেখুন ও ফার্স্ট গেট, সেকেন্ড ওটা চেকিং হয়ে এখানে আসতো। আর এইখানটায় যাবেন কি? কোনখানটা? যাবেন ওই যে ইয়া আছে, পাথরের রথ আছে। পাথরের রথ, পাথরের রথ সপ্তম শতাব্দী, বুঝলেন। সপ্তম শতাব্দীতে না, এই যে রথ আসছে না, এখানে ঠাকুরকে উপরে বসিয়ে এখানে পুজো পাঠ করে আরতি টারতি করে এখানে ইয়ে না লোক দড়ি দিয়ে ধরে। আমরা তো প্রথমে এখানেই ঢুকেছিলাম নাকি? বীর হাম্বিরে ঢুকেছিলাম। না না, এখানে ওই গেটটার এই গেটটা একরকম খানা দেখেছি। একরকম গেটটা বলে মনে হচ্ছে না। কালীবাজার সিংহ ঠাকুর মন্দিরটার নাম বলো তো। মন্দিরের নাম হচ্ছে, আমরা এখন চলে গেলাম নীলময়ী মাতা মন্দির।
গঙ্গামাটি লেখাপড়া হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ এটা মন্দিরটা প্রতিষ্ঠাকাল হচ্ছে 997। হ্যাঁ জগৎমৌর্য রাজা হ্যাঁ মন্দিরটি মানে মূর্তিটাকে তৈরি করা হয়েছিল। হ্যাঁ। আগে বিষ্ণুপুরের 1027 বছরের পুরনো এই দুর্গা পুজো। এই দুর্গা পুজো বিষ্ণুপুরের রাজপরিবারের 63তম প্রজন্ম দুর্গা পুজোকে এগিয়ে নিয়ে যায় এবং এই পুজোর প্রচলন শুরু হয়েছিল 997 খ্রিস্টাব্দে। তা আজও সমান গতিতে চলছে। নিচে রামকৃষ্ণদেব এসেছিলেন মামলাতে সাক্ষী দেওয়ার জন্য। এখানে ওনার ধ্যান করার পর ভাব সমাধি হয়েছিল। ও এখানে নদী আছে নাকি? না, নদী না, বাঁধ, বড় বাঁধ, বড় পুকুরকে বাঁধ বলা হয়। আচ্ছা চলুন ওখানে চলুন, যে গল্পটা বলবো। হ্যাঁ আপনারা এখন আগে বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে একটি অন্যতম বাঁধে আপনারা এসে দেখছেন। এই বাঁধটির নাম হচ্ছে লাল বাঁধ নামে পরিচিত। আজ থেকে 350 বছর আগে একটি ঘটনা এখানে ঘটেছিল। বিষ্ণুপুরের যে রাজনর্তকী যে ছিলেন তার নাম ছিলেন লালবাই। লালবাইকে এবং তার একটি পুত্র সন্তানকে এখানে নৌকোডুবি করে এখানে মারা হয়েছিল। তার প্রতিশ্রুতি আছে, তার জনশ্রুতি আছে। প্রতিদিনকার মতো লালবাইকে নিয়ে রাজা রঘুনাথ সিং এখানে নৌকোবিহার করতে আসতেন, আমোদ প্রমোদ করতেন। সেই জন্যে এখানে এই বাঁধটি মানে খনন করা হয়েছিল। এখন সেই বাঁধে রাখা হয়েছে। আর বিষ্ণুপুরের তখনকার দিনে 7টি বাঁধ ছিল, তার মধ্যে লাল বাঁধ, শ্যাম বাঁধ, যমুনা বাঁধ, কালিন্দী বাঁধ। আর এখানে রাজা রঘুনাথ কথিত সিং আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগনা হৃদয়নাথ, যাকে হৃদে বলে ডাকতেন, তিনি একটি মামলায় জড়িয়ে পড়েছিলেন। তা সেই মামলার সাক্ষী দিতে তিনি এসেছিলেন। তখন হৃদিকে বললেন যে মামলাটা মিটমাট করে নিতে, এবং এই দিঘির জলে স্নান করে তিনি ধ্যান পুজো করতে করতে তিনি ধ্যানস্থ হয়ে পড়েছিলেন। বাইরের ধান ওইভাবে রাখে। পোড়ামাটির হাট, এটা হচ্ছে পোড়ামাটির হাট। এখানে পোড়ামাটির সব ব্যবসা বাণিজ্য হয়। সম্ভবত একটা নির্দিষ্ট দিনে এই হাটটা বসে। এখানে গ্রামগঞ্জ থেকে মানুষ পোড়ামাটির জিনিসপত্র নিয়ে এসে সেগুলো বেচাকেনা করে। আপনি বিষ্ণুপুরে এলে একটা সারা দিন লেগে যাবে আপনার এই সুন্দর সুন্দর মন্দির এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। সত্যি মনটা ভরে যাবে। এলাম জোর শ্রেণী, 3টে গ্রুপ মিলিয়ে জোর শ্রেণী মন্দির অপূর্ব। এখানে পোড়ামাটির যে হাটটা হয় না, পোড়ামাটির হাটটা হবে আজকে হবে। হ্যাঁ, চলে পারছো আজকে হবে, বিকাল 5টার থেকে দেখার মতো হাট। ওই বোলপুরে যেরকম হাট হয় না, সোনাঝুরি হাট, 3টে গ্রুপ অফ। এটা রাজা গোপাল সিংয়ের আমলের তৈরি, এখন নেই। এটা সমস্ত ল্যাটেরাইট বা মাগনা পাথরের তৈরি। চলুন আমরা ছোটোর থেকে ঘুরি। 3টে মিলিয়ে জোর শ্রেণী বা জোর মন্দির নামে পরিচিত। সবই একই স্টাইলে, সব একই স্টাইলে বানানো। দেখুন উড়িষ্যার দেউল টাইপের বানানো, উড়িষ্যার যে মন্দির। ওই মন্দিরটা যে এটা চালক বলছে বলে মদন মোহন মন্দির আর হচ্ছে ছিন্নমস্তা মন্দির যাবে বলছে। চলুন আসুন, বলুন। এটা হচ্ছে চৈতন্য অদ্ভুত কিংভূত বলা হয়। আর অনেকে বলছে এটা বাঁকুড়া রায়। দেখুন দুটো না দুটো বাঘকে করে দাপটে ধরেছে। আচ্ছা, এটা যে বাঁকুড়া রায়, বিষ্ণুপুরের একজন মানে খুব নাম করা লোক ছিল বাঁকুড়া রায়। আর নারদ ঋষি
আর এটা হচ্ছে দেখুন চৈতন্য মহাপ্রভুর এটা কৃষ্ণ মূর্তি। না চৈতন্য মহাপ্রভু কোনটা না, এটা? এইটা এই যে কৃষ্ণ মূর্তি। লক্ষ্য করুন হয় কি হয় কি? অবস্থা ওই যে এর ঘোড়া মতন- ঘোড়া ঘোড়া। এই মন্দিরটার নাম কি বললে গো? জোর শ্রেণী মন্দির, জোর শ্রেণী। জোরসে। এই মন্দিরটি তিনটে একত্রিত মিলিয়ে যে নামকরণ করা হয়েছে জোর শ্রেণী বা জোর মন্দির নামে পরিচিত। 1742 26 খ্রিস্টাব্দে 1726 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠাকাল গোপাল সিংয়ের আমলের তৈরি। এরা সমস্ত ল্যাটেরাইট স্টোন বা মাগড়া পাথরকে কেটে কেটে বানানো হয়েছে, কোনো রড সিমেন্ট কিচ্ছু নেই। দারুণ সুন্দর জিনিস তো এটা তো কালো পাথরের, এটা সিলেট পাথর বলা হয়, স্লেট পাথর। এগুলো সিলেট পাথর বলা হয়। আর এখানে দেখুন ওই যে ননি টানা হচ্ছে, দেখুন ননি। তক্র। হ্যাঁ, আর এখানে মল্লযুদ্ধ হচ্ছে, মল্লযুদ্ধ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এখানে দেখুন জয় আর বিজয়, এই দেখুন জয় আর বিজয়, এই দেখুন দুটো গা মানে বালি উঠিয়েছে। হুম। এই তো আমাদের বালি। হ্যাঁ। ওই জন্য কামড়াচ্ছে। বৌদি ভালো ছবি উঠছে? হ্যাঁ, ভালো ছবি হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে তো, ওই যে ভালো উঠছে তো, ওই জন্য তো বললাম কি সুন্দর ছবি উঠছে। ওখানে গুলো নিন, ওই দেখুন খোলপুরের ঢোল, একই মন্দির। ওটা আবার ছবিটা নিয়ে নেন, ওই যে কৃষ্ণচূড়া গাছটা পর্যন্ত নিয়ে নেন, হ্যাঁ। সব একসাথেই বানানো হয়েছিল। সব একই একই। দেখুন কৃষ্ণচূড়া গাছে দেখুন আবার গোলাপি গোলাপি লাল গোলাপি, খুব লাল নয় গোলাপি হবে। কালারটা সুন্দর কালার, মিষ্টি কালার, এটা দারুণ মিষ্টি কালার। দলমাদল কামান 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকার বিনিময়ে এটি নির্মাণ করেছিলেন জগন্নাথ কর্মকার, যার ওজন প্রায় 296 মণ অর্থাৎ 11,840 কেজি এবং দৈর্ঘ্য 3.8 মিটার। কামানের দেহটি 63টি লোহার রিং একসাথে যুক্ত করে তৈরি করা হয়েছিল, যা এটিকে মরিচা প্রতিরোধী ফিনিশ দিয়েছে। এর চিত্তাকর্ষক আকার মাঝখানে এবং সামনের দিকে 6 ফুট 10 ইঞ্চি এবং পিছনের দিকে 8 ফুট 3.5 ইঞ্চি পরিধি দ্বারা চিহ্নিত করা হয়েছে। গাইড করি, আমার গাইড নম্বর হচ্ছে 9641। এই কামানটি এই নম্বরই মারাঠি কল করলে আমি আক্রমণের বিরুদ্ধে সশরীরে আমি প্রতিরক্ষার হাজির হব, জন্য আমার মন্দিরকে এটা ব্যবহার পরিদর্শন করা করবো, আমার satisfy করে দেবো, খুব হয়েছিল। সুন্দরভাবে আমি আপনাদেরকে পরিদর্শন করবো। বিষ্ণুপুর থেকে আমরা এখন চলেছি মুকুটমণিপুরের দিকে। রাস্তার দুধারে ঘন জঙ্গল, তালড্যাংরা পড়বে সামনে, সেখান থেকে 30 কিলোমিটার দূরে মুকুটমণিপুর ড্যাম। সেই ড্যাম দেখে আমরা সরাসরি চলে যাব বাঁকুড়া শহরে। বাঁকুড়া শহরে আজকে রাত্রি যাপন করব। কাল সকালবেলা আমরা শুশুনিয়া পাহাড় হয়ে কলকাতায় ফিরব।